পুজোর মুখেই মুখভার রামজীবনপুরের তাঁত শিল্পীদের। তাঁতের শাড়ির অর্ডার কম, মহাজনের থেকে মজুরিও কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাঁত শিল্পীদের। হ্যান্ডলুম মেশিনের দাপট বেড়েছে, সুতির তাঁত শাড়ির কদর কমেছে, সুতোর যোগান বন্ধ হয়ে গিয়েছে, পরিবর্তে রেশম বা সিল্কের শাড়ির কদর বেড়েছে। সব মিলিয়ে বিলুপ্তির পথে রামজীবনপুরের তাঁত শিল্প। সারা বছর সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের কাছে পুজোর আলাদা করে উদ্দীপনা আনন্দের কিছু নেই, জানাচ্ছেন শিল্পীরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার রামজীবনপুর পৌরসভা 11টি ওয়ার্ড নিয়ে গঠিত বহু পুরনো এই পুরসভা। তাঁত শিল্পের জন্য বিশেষ পরিচিতি রয়েছে এই রামজীবনপুরের। দশকের পর দশক ধরে বংশ পরম্পরায় রামজীবনপুরের তাঁত শিল্পের সাথে যুক্ত ছিলেন শতাধিক পরিবার। এর উপর ভর করেই এই শিল্পের সাথে যুক্ত পরিবারগুলির সদস্যদের চলত জীবন জীবিকা। বর্তমানে রামজীবনপুরের এই ঐতিহ্যের শিল্পের করুণ দশা, প্রায় বন্ধের মুখে। একেবারে বলা চলে ধুঁকছে রামজীবনপুরের বহু প্রাচীন ঐতিহ্যের তাঁত শিল্প। রামজীবনপুর পৌরসভার 1 থেকে 5 নম্বর ওয়ার্ড জুড়ে ঘরে ঘরে হাতে তৈরি তাঁতের মেশিন ও শিল্পের রমরমা ছিল, সেই রমরমা আর নেই। বর্তমানে 2 ও 3 নম্বর ওয়ার্ডে রয়েছে বহু পুরনো ঐতিহ্যের তাঁত শিল্প। তাও হাতে গোনা কয়েকটা পরিবার কাজ চালিয়ে যাচ্ছে। আগে এই তাঁত শিল্পের সাথে অধিকাংশ পরিবারই যুক্ত ছিল, কিন্তু এখন ভিন্ন পেশায় চলে যাচ্ছে। সরকারি সাহায্য, সরকারের বিশেষ নজর বা পরিকাঠামো উন্নয়নের জন্য না মেলায় বন্ধের মুখে ঐতিহ্যের এই তাঁত শিল্প। আগাগোড়া মহাজনের উপর ভরসা রেখে মজুরি হিসেবে কাজ করতে হয় তাঁতিদের। ধৈর্য, সময়, পরিশ্রম ব্যয় করেও সঠিক উপার্জন না মেলায় এই শিল্পের সাথে যুক্ত হতে আগ্রহী নয় পরিবারের নতুন প্রজন্ম। রুজি রোজগারের টানে সকলেই অন্য পেশায় চলে যাচ্ছেন, তারা অন্য শিল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন। তবে বংশ পরম্পরায় চলে আসা কিছু শিল্পী তারা টিকিয়ে রাখতে নিজেদের কৃচ্ছ সাধন করেই চলেছেন। তাঁত শিল্পীদের কথায় আগে রামজীবনপুরে তাঁতিপাড়ায় ঢুকলে ঠকঠক শব্দ হতো, কান পাতা যেত না। পুজোর সময় মহাজনদের ভিড় লেগে থাকতো, নাওয়া খাওয়া ছেড়ে তাঁতের শাড়ি বুনতে তারা ব্যস্ত থাকতো। কিন্তু বর্তমানে ছবিটা একেবারেই পাল্টে গেছে। হাতে গোনা কয়েকটা পরিবার ছাড়া নিস্তব্ধতা রামজীবনপুরের তাঁতিপাড়ায়। সুতির শাড়ির কদর না থাকায় সুতোর যোগান বন্ধ করে দিয়েছে মহাজন। বর্তমানে রেশমের, সিল্কের তাঁতের শাড়ি প্রচলন হয়ে যাওয়ায় তাঁতিপাড়ায় এখন করুণ সুর। শিল্পীরা জানাচ্ছেন, বরাবরই এই শিল্প নিয়ে সরকার উদাসীন। সারা বছর কিভাবে সংসার চালানো যায়, এই শিল্পকে টিকিয়ে রেখে রুজি রোজগার করা যায়, তা নিয়ে কিছুই নেই, এমনটাই বলছেন তাঁত শিল্পীরা। তাঁত শিল্পীদের পরিস্থিতি এখন খুবই সঙ্গীন। সরকারের হস্তক্ষেপে এই শিল্প ফের পুনরুজ্জীবিত হয়, নাকি এভাবেই বিলুপ্তির পথে চলে যাবে রামজীবনপুরের বহু পুরনো ঐতিহ্যই তাঁত শিল্প, সেটা এখন দেখার। আমি তো বলছি 42-45 হবে বছর। মানে এটা কি আপনাদের বংশ পরম্পর আমার দাদু তৈরি করেছে, আমার বাবা করেছে, আমরা করছি, আমার ছেলেদিকেও যুক্ত করেছিল, কিন্তু ছাড়িয়ে দিয়েছি। কে এ কম কিছু নাই, খেতে জুড়বে না। কেন এরকম পরিস্থিতি হলো? এ হয়তো বললাম ভালো ছিল তো, বামফ্রন্টের নামও ভালো ছিল, তারপরে এই মমতার আমলে এসতে ওই লকডাউন ফকডাউন এইসব সব কী হলো হয়ে তারপর থেকে সব সারা। সরকারি কোনো সুযোগ সুবিধা না কিছু সরকারি সুবিধা নাই তো, কিছু নাই। তুমি আরও 5 জনকে জিজ্ঞাসা করো না, একই কথাই বলবো। আগে সরকারি সুবিধাও পেয়েছি। রামজীবনপুরের যে চত্বরে বহু ফ্যামিলি করতো, বহু লোক, 3 লাখ লোকের সমাগম এখানে, তার মধ্যে হাফ তাঁতি। এখন তো সংখ্যাটা কমে গেছে। হ্যাঁ, এখন কমে গেছে বলতে তাঁতি আছে, কিন্তু তাঁতে যুক্ত নাই। আপনাদের বাড়ির ছেলে নতুন প্রজন্ম? না কেউ শিখাইনি, শিখিয়েছিলাম, সে ছেড়ে দিয়েছি। না, এতে কিছু নাই, একদম বাদ দিয়ে দাও। অন্য হ্যাঁ, ওই টোটো ফোটো কিনে দিয়েছি, একটা টোটো ফোটো চালাচ্ছে, ওই যা হচ্ছে 200-100 টাকা ব্যাস। এই সামনে পুজো, দুর্গাপুজোর সময় তো যে তাঁতের শাড়ি একটা হ্যাঁ, সুতির শাড়ি এখনও খুঁজছে। আমরা যাকে সব সুতির শাড়ি বিক্রি করেছি সেসব লকডাউনে এখন সব খুঁজছে, কিন্তু হলে কবে আমরা মজুরি পাচ্ছি না বলে আমরা কাজ করতে পারিনি। মানে কিছু নাই, একটা সুতোর শাড়ি তৈরি করলে হয়তো 100-150 টাকা পাবো। পুজোর সময় আমাদের পরিবার বা বাড়ির ছেলেপুলে সদস্যদের হাতে নতুন পোশাক কী করে আসবে? নতুন পোশাক আসবে বলতে কি, এখন সে ছেলেরা সব যা করবে, নতুন পোশাক কিছু হয়নি, কিনতে পারা যায় না। আপনাদের রোজগার দিয়ে হবে না? ওরে বাবারে, পেট চলতে যায়।
আগের মতো রমরমার আছে কি? না না নাই, আগের সিল্কটা যখন আমরা 2 বছর আগে ঢুকেছিলাম, 4-5 বছর আগে সব ঢুকেছিলাম, তখন মোটামুটি সিল্কটা ভালো চলছিল মোটামুটি। এখন সিল্কের মজুরি কমিয়ে দিয়েছে, সিল্ক কাপড় দিতে চায়নি, সে সুতো দিতে চায়নি। আমরা বুনবো 4টে করে কাপড়, দিচ্ছে 2টি করে কাপড়ের সুতো, এরকম মহাজনের সঙ্গে আপনাদের রিলেশন সেভাবে নেই সম্পর্ক? হ্যাঁ সম্পর্ক আছে, রিলেশন আছে। আমি তো ছুটি ছাড়তে যাই, তারা বলছে চলেনি, কী করব, তারা এই কথা বলছে, বলছে সব উঠার দশা এসে গেছে, চলেনি, আমরা সব বন্ধ, অনেক সিল্কও বন্ধ করে দিচ্ছে, মানে দিতে চাচ্ছে না। বিলুপ্তির পথে। হ্যাঁ সব বিলুপ্তি পথে, সিল্কও বিলুপ্তি পথে। আপনার নাম? আমার নাম বংশী দাস। 45-46 বছর এতদিন ধরে করছেন। আগে কীরকম ছিল বাজার থেকে? আগে ভালো ছিল, এখন এখন কিচ্ছু না। এখন কোনো রকমের সময় কাটানো, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? কী করে জানবো? এখন একমাত্র আমরা যেটুকু বুঝছি বাবু, যে একমাত্র পাওয়ারলুম আমাদের সর্বনাশটা করেছে। পাওয়ারলুম প্রচুর হয়ে গেছে, পাওয়ারলুম আমাদের সর্বনাশ করেছে। কারণ পাওয়ারলুম যে রেটে কাপড় দিচ্ছে আমরা সে রেটে দিতে পারি না। পাওয়ারলুম একদিনে 6টা-8টা করে কাপড় নামাবে মেশিনে, আমরা হয়তো 2 দিনে একটা কাপড় নামাবো। তা পাওয়ারলুমে কাপড় সেরকম নয়, কিন্তু হলে যাবে। এখন তো মেয়েরা কাপড় দেখে কিনবে নি, এখন চকচকে চাই, ডিজাইন একটু দাম কম, ব্যাস। আমরা তো এই সুতোই তৈরি করতেন তাও, এখন কি এসব? আগে সুতো যে মেশিন টেশিন সব ছিল, নকশা হতো, বড় পাড় হতো, রঙের হতো, বুটি হতো, বিভিন্ন কিছু হতো, আমি সবই বুনেছি। এখন তাহলে টোটালে মহাজন নির্ভর। মহাজন নির্ভর বরাবরই, মহাজন নির্ভরটা বরাবরই, কিন্তু আগে টান ছিল, চাহিদা ছিল, তাঁতিদের প্রতি একটা মহাজনের একটা ভালোবাসা, একটা আগ্রহ ছিল। এখন না গেলে ভালো হয় তার দুয়ারে, এমন দুর্ব্যবহার, কিন্তু পেটের দায়ে বাধ্য যেতে হয়। সামনে তো পুজো আমাদের কিছু নেই, পুজো মহাজনের পুজো, আপনাদের তৈরি যে তাঁত শাড়ি সেগুলো তো পুজো এখন সেটা তাদের ব্যাপার। আপনাদের অবস্থা না, আমরা ওই মজুরি মালিক মজুরি। তাও শুনতে পাচ্ছি নাকি পুজোর পর এই শিল্প বন্ধ হয়ে যাবে, পুজোর পর আর শিল্প। সরকারি কোনো সাহায্য না, সরকার তাঁতিদিকে দেখে না। আপনার নাম? শ্যামসুন্দর দাস। পৌর এলাকায় যে দীর্ঘদিনের প্রাচীন যে ঐতিহ্যের যে তাঁত শিল্প, সেই তাঁত শিল্প তো প্রায় এখন ভুগছে দীর্ঘদিন ধরে। তো রামনগর পৌরসভা কী পরিকল্পনা নিচ্ছে তাদেরকে? দেখুন, এই তাঁত শিল্পটা আজকে নয়, এটা বিগত 10 বছর আগের থেকেই আস্তে আস্তে অবলুপ্তির পথে। কেন? সুতোর ক্রাইসিস, মহাজনরা ঠিকমতো সুতো দিচ্ছে না, এবং তাঁতটা বোনার পর সেরকম দাম পাচ্ছে না। আগে যেমন একটা তাঁতের দাম ছিল, এই যতদিন হ্যান্ডলুম এসেছে বা সিল্ক এসেছে, তাঁতের কদর কিন্তু কমছে। ফলে আস্তে আস্তে যারা তাঁতের কাপড় বুনতো তারা আস্তে আস্তে হ্যান্ডলুম বা সিল্কের দিকে যাচ্ছে। পৌরসভায় এটা নিয়ে বহুবার দরবার করেছে, মন্ত্রী মহোদয়কে এনেছিলেন, তিনাকে দেখিয়েছেন। আমরা নবান্নে তাঁত সম্প্রদায়ের মানুষের কাছ থেকে মাস পিটিশন নিয়ে আমরা নবান্নে পাঠিয়েছি, মন্ত্রীকে পাঠিয়েছি। বিষয়টা হচ্ছে তাঁত শিল্পটা নয়, তাঁত শিল্পটাই আস্তে আস্তে অবলুপ্তির পথে। কারণ তাঁতের সুতো এখন দিচ্ছে না মহাজনরা চলে গেছে সিল্ক বা হ্যান্ডলুমে। এই যে মহাজনরা যে জিনিসটা দেবে চাহিদার উপরে নির্ভর করে, ফলে তাঁত এখন কমে গেছে। তাঁত তুলে এখন কিছু মানুষ হ্যান্ডলুম বা সিল্ক বানাচ্ছে। সরকারের কাছে আবেদন আছে আমাদের যে এদের পুনর্জীবিত, তাঁত যদি পুনর্জীবিত নাও হয়, এরা যে প্রফেশনটার সঙ্গে যুক্ত, এই প্রফেশনে যদি গভর্নমেন্ট থেকে হ্যান্ডলুম তৈরির জন্য মেশিন বা সিল্ক তৈরির জন্য যদি মেশিন দেওয়া হয়, তাহলে এদের অনেকটা উপকার হয়। কারণ এটা ইনভেস্ট করতে হচ্ছে বেশি। তাঁতে যেমন আপনারা দেখবেন পুরাতন দিনে তাঁতে খ্যাটাক করে একটা কাঠের উপর জিনিসটা তৈরি হয়ে তাঁতটা বোনা হয়, কিন্তু হ্যান্ডলুম সিল্কটা কিন্তু সেটা বোনা হয় না। হ্যান্ডলুমের জন্য মেশিন চাই, অনেকে কিনেছে, অনেকে সিল্ক কিনেছে, কিন্তু সব তাঁতির তো এই ক্ষমতাটা নেই। গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ জানিয়েছি, আমরা পাঠিয়েছি এবং মাস পিটিশন পাঠিয়েছি, আমরা চিঠি করেছি, এই নিয়ে দরবার করেছি যে এই যে তাঁত সম্প্রদায়ের মানুষরা আস্তে আস্তে হ্যান্ডলুম বা সিল্কে চলে যাচ্ছে, এদের যদি পুনর্জীবিত করতে হয় তাহলে এদিকে নতুন করে মেশিন দিতে হবে, এবং এই মেশিনটা যদি গভর্নমেন্ট থেকে সহায়তা করা হয় তাহলে এদের অনেকটা সহায়তা হবে। কারণ তাঁতটা আর মার্কেট ধরতে পারছে না, এই হচ্ছে বিষয়।